আমরা সবাই জানি যে নিয়তির লেখা কখনোই খণ্ডন করা যায় না। আমাদের সঙ্গে যেটা হওয়ার থাকে সেটা হবেই। তাতে আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই সাবধান থাকুন না কেন, আমাদের জীবনে ঘটা কোনো ঘটনা বা কোনো ঘটনার প্রণালী আগে থেকেই সংরচিত হয়ে থাকে। এক গ্রামে এক খুবই জ্ঞানী পণ্ডিত থাকতেন। একদিন তিনি তার ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অন্য একটি গ্রামে যাচ্ছিলেন। ওই বন্ধু ছোটবেলা থেকেই বোবা এবং তার এক পা বিকলাঙ্গ ছিল। তার বন্ধুর গ্রাম খুবই দূরে ছিল। রাস্তায় আরও কিছু ছোট ছোট গ্রাম পড়ে। পণ্ডিত তার নিজের মেজাজে এগিয়ে চলেছিলেন। এরপর রাস্তায় তিনি এক সঙ্গী পান। তিনিও ওই পণ্ডিতের সঙ্গেই চলতে শুরু করেন। পণ্ডিত ভাবেন, ভালোই হলো, একসঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে, এতে নিজেকে একা একা লাগবে না। যেতে যেতে পণ্ডিত ওই ব্যক্তিকে ওনার নাম জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি তার নাম বলেন মহাকাল। পণ্ডিতের এই নাম একটু আজব বলে মনে হয়, কিন্তু পণ্ডিত কারো নামের ব্যাপারে বেশি কিছু জিজ্ঞাসা করাটা অনুচিত বলে মনে করেন। দুজনে ধীরে ধীরে একসঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। এরপর তাদের সামনে একটি গ্রাম পড়ে। মহাকাল পণ্ডিতকে বলে, তুমি এগিয়ে চলো, আমার এই গ্রামে একটি খবর দেওয়ার আছে, আমি তোমার সঙ্গে সামনে দেখা করছি। পণ্ডিত বলেন, ঠিক আছে। এরপর তিনি এগিয়ে যান। ঠিক তখনই ওই গ্রামে খবর হয় যে এক ব্যক্তিকে এক মহিষ আঘাত করে মেরে ফেলেছে। মহিষ ওই ব্যক্তিকে মেরে ফেলার ঠিক কিছুক্ষণ পরেই মহাকাল পণ্ডিতের কাছে এসে পড়েন। এরপর চলতে চলতে দুজনেই গ্রামের বাইরে বেরিয়ে আসে, যেখানে ছোট্ট একটা মন্দির নির্মিত ছিল, যেটা বিশ্রামের জন্য মন্দ ছিল না। পণ্ডিতের ওই বন্ধুর গ্রাম সেখান থেকে অনেক দূরে ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। পণ্ডিত মহাকালকে বলেন, রাত্রি হয়ে আসছে, আর পুরো দিন চলতে চলতে খুবই ক্লান্ত হয়েও পড়েছি, আর খুব ক্ষুধাও পেয়েছে। এখানেই ভোজন করে আরাম করা যাক, কাল সকালে নিশ্চিন্তে আবার যাওয়া যাবে। মহাকাল বলেন, ঠিক আছে, আমাকে এই গ্রামে কিছু দরকারি জিনিস পৌঁছাতে হবে, তুমি খাবার খেয়ে আরাম করো, আমি পরে এসে খেয়ে নেব। এটা বলে মহাকাল সেখান থেকে চলে যায়। কিন্তু তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা যায়, আর দেখতে দেখতেই পুরো গ্রামে আগুন লেগে যায়। পণ্ডিত একটু আশ্চর্য হয়ে ভাবেন, এই মহাকাল যেখানেই যায় সেখানেই কিছু না কিছু ক্ষতি হয়, কিছু তো একটা ব্যাপার আছে। কিন্তু পণ্ডিত ওই রাত্রে মহাকালকে এই ব্যাপারে কিচ্ছু বলেন না। সকাল হতেই দুজনে আবার তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা দূর এগিয়ে যেতেই আবার একটা গ্রাম পড়ে। তখন মহাকাল আবার পণ্ডিতকে বলেন, তুমি সামনে এগিয়ে চলো, আমি কিছু দূর আগেই তোমার সঙ্গে দেখা করছি। আমার এই গ্রামেও কিছু দরকারি কাজ আছে, কাজ সেরেই সামনে তোমার সঙ্গে দেখা করছি। এটা বলেই মহাকাল চলে যায়। কিন্তু এবার পণ্ডিত নিজের রাস্তায় এগিয়ে যান না। তিনি ওখানে দাঁড়িয়ে থেকে মহাকালকে দেখতে শুরু করেন যে সে কোথায় যায়, কি করে। ঠিক তখনই গ্রামের লোকেদের চিৎকার শোনা যায় যে কোনো এক ব্যক্তিকে সাপে কেটেছে আর সে মারা গেছে। এর কিছুক্ষণ পরেই মহাকাল আবার পণ্ডিতের কাছে ফিরে আসে। কিন্তু এবার পণ্ডিত আর সহ্য করতে পারে না। তিনি মহাকালকে জিজ্ঞাসা করেন যে তুমি যে গ্রামেই যাও সেখানেই কোনো না কোনো ক্ষতি হয়, তুমি কি আমাকে বলতে পারো যে এমন কেন হয়? তখন মহাকাল জবাব দেয়, হে পণ্ডিত, আমি তো ভাবতাম তুমি খুবই জ্ঞানী মানুষ, এই জন্যই আমি তোমার সঙ্গ নিয়েছিলাম, কারণ জ্ঞানীদের সঙ্গ নেওয়া খুবই ভালো। কিন্তু তুমি তো দেখছি এখনো বুঝতেই পারোনি যে আমি কে। পণ্ডিত বলেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কিছু সন্দেহ আছে। যদি তুমি নিজেই তোমার উপযুক্ত পরিচয় দিয়ে দাও তাহলে আমার পক্ষে আরও সহজ হবে। মহাকাল জবাবে বলেন, আমি যমদূত, আর যমরাজের আদেশে তাদের প্রাণহরণ করি যাদের আয়ু পূর্ণ হয়ে গেছে। যদিও পণ্ডিতের আগে থেকেই এ ব্যাপারে সন্দেহ ছিল, তাই মহাকালের নিজের মুখ থেকে এটা শুনে পণ্ডিত একটু ভয় পেয়ে যান। কিন্তু তবুও একটু সাহস জগিয়ে জিজ্ঞাসা করেন, যদি এটা সত্যি হয়, আর যদি তুমি সত্যিকারের যমদূত হও, তাহলে বলো তো এর পরের মৃত্যু কার হতে চলেছে? যমদূত জবাব দেয়, এর পরের মৃত্যু তোমার ওই বন্ধুর, যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ, আর তার মৃত্যুর কারণ তুমিই হবে। এটা শুনে পণ্ডিত একটু থতমত খেয়ে যায়। পণ্ডিত চিন্তায় পড়ে যায় যে যদি বাস্তবে ইনি সত্যিই যমদূত হয় তাহলে এর কথাও সত্যি হবে। আমার কারণে আমার ছোটবেলার সবথেকে ভালো বন্ধুর মৃত্যু হয়ে যাবে। এজন্য এটাই ঠিক হবে যে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতেই যাব না, কমসে কম আমি তো তার মৃত্যুর কারণ হব না। মহাকাল বলে, তুমি যেটা ভাবছো সেই সব কিছু আমি জানি। তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে না গেলেও নিয়তি বদলাবে না। তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত, আর এটা আগামী কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে। মহাকালের মুখ থেকে এই সব কথা শুনে পণ্ডিত একটু আঁতকে ওঠেন, কারণ মহাকাল তার মনের সমস্ত কথা জেনে গিয়েছিল, যেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব।
এখন পণ্ডিতের বিশ্বাস হয়ে যায় যে মহাকাল সত্যিকারের যমদূত। সে যাতে তার বন্ধুর মৃত্যুর কারণ না হয় তাই সে পেছনে ঘোরে আর নিজের গ্রামের দিকে যেতে শুরু করে। কিন্তু পণ্ডিত যখনই পেছনে ঘোরে তখনই দেখে যে তার বন্ধু দৌড়াতে দৌড়াতে তার দিকেই এগিয়ে আসছে। পণ্ডিতকে দেখে তাকে খুবই খুশি দেখাচ্ছে। নিজের বন্ধুর আসার গতি দেখে মনে হচ্ছিল যেন অনেক সময় ধরে সে তার পেছনেই ছুটে আসছে। কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা ছিল এবং একটি পা ছিল বিকলাঙ্গ। এই জন্য না তো সে ওই পণ্ডিতের কাছে পৌঁছাতে পারছিল আর না তো সে তাকে ডাকতে পারছিল। কিন্তু যখনই সে তার কাছে এসে পৌঁছায় তখনই তার মৃত্যু হয়ে যায়। পণ্ডিত অবাক হয়ে মহাকালের দিকে দেখতে থাকেন, যেন তিনি তাকে জিজ্ঞাসা করতে চাইছেন যে এটা কি হলো। মহাকাল পণ্ডিতের মনের কথা বুঝে যায় আর বলে, তোমার বন্ধু ওই পেছনের গ্রাম থেকে তোমার পেছনে পেছনেই আসছিল, কিন্তু সে বোবা এবং বিকলাঙ্গ হওয়ার জন্য তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারছিল না। সে তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু এই বৃদ্ধ বয়সে যুবকের মতো ক্ষমতা থাকে না। এই জন্য হৃদয়ে আঘাত লাগার কারণে তোমার বন্ধুর মৃত্যু হয়ে যায়, কারণ সে তোমার সঙ্গে দেখা করার জন্য নিজের সীমা অতিক্রম করে তোমার পেছনে পেছনে দৌড়ে আসছিল। এই জন্য তোমার বন্ধুর মৃত্যুর কারণ হলো তুমি। এখন পণ্ডিতের পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যিকারের মহাকাল একজন যমদূত এবং তার কাজ হলো জীবের প্রাণ হরণ করা। পণ্ডিত এক জ্ঞানী ব্যক্তি ছিলেন, এজন্য তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারও নিয়ন্ত্রণ থাকে না। সমস্ত জীবকে একদিন না একদিন মরতেই হবে। এটা ভেবে তিনি নিজেকে সামলে নেন। কিন্তু হঠাৎ করে পণ্ডিতের মনে নিজের মৃত্যুর ব্যাপারে জানার ইচ্ছা উৎপন্ন হয়। এই জন্য তিনি মহাকালকে জিজ্ঞাসা করেন, যখন আমার বন্ধুর মৃত্যু হওয়ারই ছিল তাহলে তুমি প্রথম থেকে আমার সঙ্গেই কেন চলে আসছো? মহাকাল জবাব দেয়, আমি তো সবার সঙ্গেই চলতে থাকি, প্রত্যেকটা মুহূর্ত সঙ্গে থাকি, কিন্তু লোকেরা আমায় চিনতে পারে না, কারণ লোকেদের কাছে নিজেদের সমস্যা ছাড়া আর কোনো ব্যক্তি, বস্তু বা কোনো ঘটনার ব্যাপারে চিন্তা ভাবনা করার সময় থাকে না। পণ্ডিত বলেন, তুমি কি আমায় বলতে পারো যে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে? তখন মহাকাল বলেন, যদিও কোনো সাধারণ ব্যক্তিকে এটা জানা ঠিক নয়, কারণ যে কোনো জীব নিজের মৃত্যুর ব্যাপারে জেনে দুঃখী হয়, কিন্তু তোমাকে দেখে একজন জ্ঞানী ব্যক্তি বলে মনে হয়, কারণ তুমি নিজের বন্ধুর মৃত্যুকে যতটা সহজে সহ্য করে নিয়েছো, এটা দেখে মনে হয় তুমি তোমার নিজের মৃত্যুর ব্যাপারে জেনেও দুঃখ পাবে না। এই জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার মৃত্যু আজ থেকে ঠিক 6 মাস পর আজকের দিনেই ফাঁসি লাগার ফলে হবে। আর সবথেকে আশ্চর্য ব্যাপার তো এটা হবে যে স্বয়ং তুমি নিজেই ওই ফাঁসি স্বীকার করে নেবে। এটা বলে মহাকাল সামনের দিকে এগিয়ে যায়, কারণ মহাকালের এখন আর পণ্ডিতের সঙ্গে চলার কোনো কারণ নেই। পণ্ডিতও তার বন্ধুর ক্রিয়াকর্ম সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে যান। কিন্তু কোনো ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, নিজের মৃত্যুর কথা শুনে দুঃখিত হয়েই পড়ে আর মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু না কিছু করার চেষ্টা করে। আর পণ্ডিতও তাই করেন। পণ্ডিত একজন বিদ্বান ছিলেন, তাই তার খ্যাতি ওই রাজ্যের রাজ দরবার পর্যন্ত ছিল। ওই পণ্ডিত ভাবেন যে রাজার কাছে তো অনেক জ্ঞানী মন্ত্রী আছেন, তারা আমার মৃত্যুর সমস্যা সম্বন্ধিত কোনো না কোনো সমাধান অবশ্যই বের করতে পারবেন। পণ্ডিত এটা ভেবে রাজ দরবারে পৌঁছে যান আর তিনি সেখানে গিয়ে রাজাকে সমস্ত কাহিনী খুলে বলেন। রাজা এই ব্যাপারটি তার মন্ত্রীদেরকে বলেন আর তাদের কাছ থেকে এর উপায় জানতে চান। অবশেষে সবাই বিচার পরামর্শ করে বলেন, যদি পণ্ডিতের কথা সত্যি হয় তাহলে এটা নিশ্চিত যে তার মৃত্যু 6 মাস পরেই হবে, কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য কোনো রাজ্যে যাবেন। যদি তিনি অন্য কোনো রাজ্যে না যান তাহলে তার মৃত্যু হবে না। মন্ত্রীর এই পরামর্শ রাজারও ঠিক মনে হয়। অনেক ভেবেচিন্তে রাজা পণ্ডিতের থাকার ব্যবস্থা রাজমহলের কারাগারে করে দেন। রাজার আদেশ ছাড়া ওই পণ্ডিতের সঙ্গে কাউকে দেখা করার অনুমতি দেন না, কিন্তু পণ্ডিত যে কোনো জায়গায় যেতে আসতে পারবেন, যাতে করে পণ্ডিতের এটা না মনে হয় যে তিনি রাজার কাছে বন্দী আছেন। এদিকে পণ্ডিত ভয়ে নিজেই কোথাও যাওয়া আসা বন্ধ করে দেয়। ধীরে ধীরে পণ্ডিতের মৃত্যুর সময় এগিয়ে আসে। অবশেষে সেই দিন এসে পৌঁছায় যেদিন পণ্ডিতের মৃত্যু হবার আছে। পণ্ডিত তার মৃত্যুকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন, এজন্য সেদিন তিনি ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন, যাতে করে তাড়াতাড়ি ওই রাত্রি কেটে যায় আর সকাল হয়ে যায়, যাতে করে তিনি তার মৃত্যু এড়াতে পারেন। এদিকে পণ্ডিতের রাত্রে ঘুমের মধ্যে চলার যে রোগ ছিল সেটা তিনি স্বয়ং নিজেই জানতেন না, তাই রাজবৈদ্যদের সেটা জানার তো কোনো প্রশ্নই ওঠে না। আর ওই রাত্রেই পণ্ডিতের ঘুমের মধ্যে চলার রোগ জানান দেয়। তিনি নিজে নিজেই ওঠেন এবং ওই কারাগার থেকে বেরিয়ে আস্তা বলে গিয়ে পৌঁছান। পণ্ডিত রাজার বিশেষ অতিথি ছিলেন, তাই কোনো দারোয়ান তাকে না তো বাধা দেয়
না তো কিছু জিজ্ঞাসা করে। আস্তা বলে পৌঁছে তিনি সবথেকে জোরে দৌড়ানো ঘোড়ার পিঠে চড়ে ঘুমের মধ্যেই রাজ্যের সীমানার বাইরে অন্য রাজ্যে চলে যান। শুধু তাই নয়, তিনি ওই রাজ্যের রাজমহলে পৌঁছে যান, আর ওই মহলের দারোয়ানও তাকে বাধা দেয় না, আর না তো তাকে কিছু জিজ্ঞাসা করে। গভীর রাত্রি হওয়ার জন্য সবাই গভীর নিদ্রায় ছিলেন, আর ওই পণ্ডিত সোজা রাজার শোয়ার ঘরে গিয়ে পৌঁছান, যেখানে রাজা ও রানী ঘুমিয়েছিলেন। পণ্ডিতও সেখানে গিয়ে শুয়ে পড়েন। সকাল হতেই রাজা পণ্ডিতকে রানীর পাশে শুয়ে থাকতে দেখেন, যার ফলে রাজা খুবই ক্রোধিত হয়ে পড়েন এবং পণ্ডিতকে বন্দি বানিয়ে নেন। পণ্ডিত কিছু বুঝে উঠতেই পারছিলেন না যে তিনি অন্য রাজ্যে এবং রাজার শোয়ার ঘরে কিভাবে পৌঁছালেন। কিন্তু এখন আর এসব কে শুনবে? রাজা পণ্ডিতকে দরবারে হাজির করার হুকুম দেন। কিছুক্ষণ পর পণ্ডিতকে দরবারে হাজির করানো হয়। এরপর রাজার দরবার শুরু হয়, আর রাজা ওই পণ্ডিতকে দেখেই ক্রোধিত হয়ে ওঠেন এবং তাকে ফাঁসিতে চড়ানোর হুকুম দিয়ে ফেলেন। ফাঁসির সাজা শুনে পণ্ডিত কেঁপে ওঠেন। তবুও তিনি একটু সাহস জুগিয়ে রাজাকে বলেন, হে মহারাজ, আমি এটা জানি না যে আমি রাজমহলে কিভাবে পৌঁছালাম। এটাও জানি না যে আমি আপনার শয়নকক্ষে কিভাবে এলাম, আর আপনার রাজ্যের কোনো দারোয়ান আমাকে বাধা কেন দিল না। কিন্তু এটা জানি যে আজ আমার মৃত্যু হওয়ার আছে, আর এখন সেটা সত্যি সত্যি হতে চলেছে। রাজার এই কথাটা একটু অন্যরকম মনে হয়। তিনি পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে তুমি কিভাবে জানলে যে আজই তোমার মৃত্যু হবে? তুমি কি বলতে চাও? রাজার এই প্রশ্নের উত্তরে পণ্ডিত মহাকালের ব্যাপারে জানায় আর বলেন যে, মহারাজ, আমার কেন, যে কোনো সাধারণ ব্যক্তির এই সাহস নেই যে সে মহারাজার শয়নকক্ষে রাজার উপস্থিতিতে রানীর কাছে চলে যায় আর সেখানে শুয়ে যায়। রাজা পণ্ডিতের কথায় একটু সত্যতা অনুভব করেন, কিন্তু তিনি ভাবেন পণ্ডিত মৃত্যু থেকে বাঁচার জন্য মহাকাল ও তার মৃত্যুর ভবিষ্যৎবাণী নিয়ে নাটক করছে। এই জন্য রাজা পণ্ডিতকে বলেন, যদি তোমার কথা সত্য হয় আর আজ তোমার মৃত্যুর দিন হয়, যেমনটা তোমাকে মহাকাল বলেছেন, তাহলে তোমার মৃত্যুর কারণ আমিই হব। আর যদি এই কথাটা মিথ্যা হয়, তাহলে নিশ্চিত আজই তোমার মৃত্যুর দিন হবে। কারণ প্রতিবেশী রাজ্যের রাজা তার মিত্র ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের হাতে ওই রাজ্যের রাজাকে পত্র পাঠান এবং পণ্ডিতের কথার সত্যতার প্রমাণ চান। সন্ধ্যার মধ্যে পাঠানো সৈন্য ফিরে আসে, আর তারা বলে, হে মহারাজ, পণ্ডিত যা কিছুই বলেছে তা সম্পূর্ণ সত্য। ওই রাজ্যের রাজা তার রাজমহলে এই পণ্ডিতের থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছিলেন, আর গত 6 মাস ধরে এই পণ্ডিত ওই রাজার মহলেই ছিলেন। কাল রাজা পণ্ডিতকে শেষবারের মতো দেখেন। তারপর পণ্ডিত এই রাজ্যে কিভাবে পৌঁছালেন তার কোনো তথ্যই কারো কাছে নেই। এই জন্য ওই রাজ্যের রাজার মতে পণ্ডিতকে ফাঁসি দেওয়া উচিত নয়। কিন্তু রাজার জন্য একটি নতুন সমস্যা উৎপন্ন হয়, কারণ তিনি এই সব কিছু না জেনেই পণ্ডিতকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিলেন। এই জন্য যদি ফাঁসি না দেওয়া হয়, তাহলে রাজার কথার কোনো গুরুত্ব থাকবে না, তার কথার অপমান হবে। আর যদি রাজার কথার মান রাখতে হয়, তাহলে পণ্ডিতের বিনা দোষে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এরপর রাজা তার সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে এই ব্যাপারে চর্চা করেন। মন্ত্রীরা প্রস্তাব দেন যে, হে মহারাজ, পণ্ডিতকে একটি নরম, দুর্বল ও পাতলা সুতো দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এতে আপনার আদেশেরও মান থাকবে, আর নরম, দুর্বল ও পাতলা সুতোয় পণ্ডিতের ফাঁসিও লাগবে না, আর তার প্রাণ বেঁচে যাবে। রাজার এই প্রস্তাব খুবই ভালো লাগে, তাই তিনি এটাই আদেশ করেন। পণ্ডিতের জন্য নরম, দুর্বল ও পাতলা সুতো দিয়ে একটি ফাঁসি তৈরি করা হয়, আর নিয়ম অনুসারে পণ্ডিতকে ফাঁসিতে ঝোলানোর কাজ শুরু হয়। সবাই খুশি ছিলেন, কারণ এতে না তো পণ্ডিত মরবে আর না তো রাজার বচন মিথ্যা হবে। পণ্ডিতেরও বিশ্বাস ছিল যে এই পাতলা ও নরম সুতোয় তার মৃত্যু তো সম্ভবই নয়। এই জন্য তিনিও খুশি খুশি ফাঁসিতে ঝোলার জন্য প্রস্তুত ছিলেন, যেমনটা মহাকাল তাকে বলেছিলেন। এরপর যখনই পণ্ডিতকে ফাঁসিতে ঝোলানো হয়, তখনই এই পাতলা সুতো ছিঁড়ে যায়। কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে ফেলে। পণ্ডিতের গলার নালি এই পাতলা সুতোয় কেটে যায়, আর পণ্ডিত মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তার গলা দিয়ে তীব্র গতিতে রক্তক্ষরণ হতে থাকে, আর দেখতে দেখতেই পণ্ডিতের সম্পূর্ণ শরীর শান্ত হয়ে পড়ে। সবাই আশ্চর্য হয়ে পণ্ডিতকে মরতে দেখে। কারো বিশ্বাসই হচ্ছিল না যে এই নরম পাতলা সুতো দিয়ে কারো আবার মৃত্যু হতে পারে নাকি। কিন্তু ঘটনা তো ঘটে গেছে। নিয়তি তার কাজ করে ফেলেছে। যেটা হওয়ার সেটা হয়েই থাকে। আমরা যতই সাবধান থাকি না কেন, প্রত্যেকটি ঘটনা বা ঘটনার প্রণালী আগে থেকে নির্ধারিত থাকে, যেটাকে আমরা একটুও এদিক ওদিক করতে পারি না। এই জন্য প্রকৃতি বা ঈশ্বর আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেয়নি, যাতে করে আমরা আমাদের জীবনকে অনেক ভালোভাবে আনন্দে খুশিতে কাটাতে পারি। আর এটাই ওই পণ্ডিতের জীবনেও লাগু হয়।
যদি পণ্ডিত মহাকালকে নিজের মৃত্যুর ব্যাপারে না জিজ্ঞাসা করতেন, তাহলে 6 মাস রাজার কারাগারে ভয়ে ভয়ে বাঁচার বদলে অনেক খুশিতে, অনেক আনন্দে